কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে অলরেডি ইন্টারন্যাশনাল কনসেপচুয়াল নিয়ে কিছু কাজ শুরু হয়েছে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে। সবাই সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন, আজকে শুক্রবার 2 আগস্ট, 18 শ্রাবণ। আজকের প্রথম আলোর হেডলাইন হচ্ছে নিহত 78% শরীরে প্রাণঘাতী গুলির ক্ষত, 175 মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে প্রথম আলো দেখিয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সংঘাতে নিহত ব্যক্তিদের শরীরের উপরের অংশে গুলির ক্ষতচিহ্ন বেশি। এই 175-এর মধ্যে প্রাণঘাতী গুলি হচ্ছে আপনার 137, ছররা গুলি এবং রাবার বুলেট 22, মারধর আঘাত 10, স্থাপনা ও যানবাহনে আগুন 4, ধাওয়া খেয়ে পানিতে ডুবে হচ্ছে 2। 6 সমন্বয়ক ডিবি থেকে মুক্ত, কোটা সংস্কার আন্দোলন। 2জন অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা গেছে, তারা বলেন ডিবি হেফাজতে সর্বশেষ 32 ঘন্টা অনশন করেছেন তার সন্তানেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিহতদের স্মরণ, গান, নাটক, বিক্ষোভ। অবশেষে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ জামাত শিবির, প্রজ্ঞাপন জারি। আইনমন্ত্রী বলেছেন এখন নিষিদ্ধ হওয়ার পর জামাত শিবিরের নামে কেউ রাজনীতি করতে পারবে না। এ ছিল আমাদের প্রথম পেজ। দ্বিতীয় পেজে দেখি আমরা কোটা সংস্কার আন্দোলন, 3 বিচারপতির কমিশন তদন্ত করবে 21 জুলাই পর্যন্ত সব মৃত্যুর ঘটনা। ওকে, দেখেন যে হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলেরুজ্জামানকে সভাপতি করে গঠিত তদন্ত কমিশনের অপর 2 সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। 45 কর্মদিবসের মধ্যে দাখিল করবে বলে উল্লেখ করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, সারা দেশে গ্রেপ্তার দাঁড়ালো 11,000-এ। 3 নম্বর পেজে দেখি আমরা চলতি বছর ডেঙ্গুতে 57 জনের মৃত্যু, শিক্ষার্থীদের জামিনে সহায়তা দেবে সরকার। কোটা সংস্কারের ঘটনায় সহিংসতার ঘটনায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হলে তার জামিনে মুক্তের আইনি সহায়তা দেবে সরকার। এইচএসসি পরীক্ষা 11 আগস্ট থেকে নতুন সূচিতে হবে। দেখেন, ঢাকা কীভাবে সহায়তা চায় প্রশ্নের কূটনীতিকদের। আর হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, তার মানে হচ্ছে এটা আমরা মনে রাখতে পারি যে পদ্মা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন। এখানে পরীক্ষা আসার মধ্যে কিছু নেই। দেখেন, গুলিতে নিহত 14 জনের 9 জনই কিশোর তরুণ। সরজমিনে নরসিংদী, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকার বাইরে সবচেয়ে বেশি সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা করে নরসিংদীতে। সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার বলেছেন শুনানিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন ঘরের ভেতরে বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে। এটা একদম সত্যি কথা। এবং সংসারে ধরেন ঝগড়া লাগছে বাপ মার সাথে কিংবা হচ্ছে কারো না কারো সাথে, সব ফেসবুকে পোস্ট দিচ্ছে। সোশ্যাল মিডিয়া ইজ গুড, বাট আমাদের আরও সচেতন হওয়া লাগবে সোশ্যাল মিডিয়া নিয়ে। এবং প্রচুর গুজবও ছড়ায়, গুজবগুলো আটকানো লাগবে। র্যাপার হান্নানকে গ্রেপ্তারের নিন্দা এআরসির। আজকে ইন্টারন্যাশনাল দেখি আমরা। প্রথমত হচ্ছে কেরালার ভূমিধসে মৃত্যু বেড়ে 291, আহত 200। F-16 যুদ্ধবিমান হাতে বলো কিয়েভ। এইটা হচ্ছে আমাদের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ নিউজ, যে গত বুধবার লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্র থেকে কর্মকর্তা জানিয়েছেন F-16 প্রথম চালান হাতে পেয়েছে। F-16 যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি। সেটিতে 20 মিলিমিটারের একটি বন্দুক রয়েছে। এছাড়া বোমা, রকেট এবং ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যুদ্ধবিমানটি। নিচের লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন F-16 ইউক্রেনে পৌঁছেছে। দেশটি আরও এদিকে ডেনমার্ক ইউক্রেনকে 19টি F-16 দেবে বলে জানিয়েছে। দেশটি আরও 24টি F-16 পৌঁছানোর কথা রয়েছে নেদারল্যান্ড থেকে। এই হচ্ছে অবস্থা। তারপরে হচ্ছে আপনার দেখেন, এখন আজকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে দেখেন মধ্যপ্রাচ্যে যে কারণে উত্তেজনা বাড়ছে। প্রথমত গাজা, লেবানন, ইরানের ভিতরে হামলার প্রতিশোধের ঘোষণায় ইরান এবং তার প্রক্সি হামাস, হিজবুল্লাহ, হুতির। ইরান যদি আগের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় তবে উত্তেজনা আরও বাড়তে পারে। হিজবুল্লাহ যদি উত্তরাঞ্চলে, হুতিরা যদি লোহিত সাগরে। আপনারা জানেন যে ইসরায়েলের উত্তরে হচ্ছে আপনার ম্যাপটা দেখাইছিলাম একটা ভিডিওতে, আর হুতিরা হচ্ছে নিচের দিকে ইয়েমেনে। তো ইয়েমেন হচ্ছে আপনার রেড সির পাশে, আর উত্তরে হচ্ছে উত্তরে হচ্ছে হিজবুল্লাহ। তো দুই এন্ড থেকে যদি হামলা চালায় তখন হচ্ছে আরও ইন্টেন্সিফাই হয়ে যাবে যুদ্ধগুলা। তখন এইটা ম্যানেজ করার জন্য অবশ্যই যুক্তরাষ্ট্রের হেল্প নেওয়া লাগবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র জড়ায় যাবে।
ইরান তাদের পরমাণু অস্ত্র তৈরির কাজ জোরদার করলে উত্তেজনা আরও বাড়তে পারে, তবে এটা একটা লং টার্ম প্রসেস। এই যে দেখেন এখানে মোটামুটি দেখা যাচ্ছে, দেখেন এই যে ইয়েমেন হচ্ছে এখানে, ইয়েমেন হচ্ছে এখানে, হুথি হচ্ছে এখানে। ওরা কিন্তু সরাসরি বর্ডার শেয়ার করে না ইসরায়েলের সাথে। ইসরায়েল হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে ধরেন ইসরায়েল, গাজা, প্যালেস্তাইন, এই জায়গাটা এখানে। ওরা কিন্তু সরাসরি বর্ডার শেয়ার করে না। সো হুথি যদি আপনার হামলা করে হয় এখান দিয়ে হামলা করা লাগবে অথবা এখান দিয়ে হামলা করা লাগবে, যেটা একটু টাফ, কারণ এখানে হচ্ছে আবার আমেরিকার জাহাজ আছে বা মাল্টিপারপাস সিকিউরিটি ইনিশিয়েটিভ নিয়েছিল তাদের কি জাহাজ আছে। তো কিন্তু সবচেয়ে ইস্যুটা হচ্ছে এই যে লেবানন কিন্তু বর্ডার শেয়ার করে, এই লেবানন যেহেতু এটা, তো লেবানন যেহেতু বর্ডার শেয়ার করে, লেবানন হচ্ছে ইজিলি হামলা চালাতে পারে। আর ইরান হচ্ছে এখানে। সো ইরান যদি হামলা চালায় তখন তাকে ইরাক সিরিয়া ক্রস করা লাগবে, ইরাক সিরিয়া হয়ে আসা লাগবে, অথবা হচ্ছে সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালানো লাগবে। এখন তীব্র উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কারণ হচ্ছে ইউএসএ বলতেছে ওরা সিজফায়ার চায়, এবং হচ্ছে ইসরায়েলও বলতেছে চায়। এখন যে সিজফায়ার করে আপনি তাকেই মেরে ফেলেন, তখন তো ব্যাপারটা বুঝে যাচ্ছে। সিজফায়ারটা হচ্ছে টাইম কনজিউম করার একটা ওয়ে। আসলে ইউএসএ কিংবা হচ্ছে ইসরায়েল সিজফায়ার চায় না। তীব্র উত্তেজনা এখন দেখি আমরা যে তেহরানের এক অতিথিশালায় হচ্ছে হত্যার ঘটনা ঘটে ইসমাইল হানিয়া। আপনি যে কোনো জায়গাতে ওনাকে কোট করতে পারবেন বিশ্ব শান্তির ক্ষেত্রে। সো ওনার নামটা মাথায় রাখতে পারেন, ইসমাইল হানিয়া। এবং শুধু উনি না, ওনার ফ্যামিলি, বউ, বাচ্চা, ছেলে, মেয়ে, নাতিপুতি সবাইকে মেরে ফেলছে এই রিসেন্ট যুদ্ধে। যাই হোক, প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে দেশটির রাজধানী তেহরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ডের অতিথিশালায় হচ্ছে রাত 2টায় হামলায় নিহত হন হামাস নেতা ইসমাইল হানিয়া। এখন মেন ইস্যুটা হচ্ছে ওটা ছিল রেভলিউশনারি গার্ডের একটা অতিথিশালা, এবং এটার কারণে কিন্তু যে ইরানের সরকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে কীভাবে মানে এত দূর থেকে ইসরায়েল মেরে ফেলতে পারতেছে, তো ইরান আসলে কীভাবে সেফ রাখতেছে, এটা একটা ফ্যাক্ট। তাদের পক্ষ থেকে হামলা ইসরায়েলের লজ্জাজনক বলে মন্তব্য করা হয়, এটা কিন্তু একটা ইস্যু। যে ব্যাপারটা আসলে দেখেন যে আপনি এই যে হামাস নেতা কিংবা ইউক্রেনের নেতা জেলানস্কিকে রাশিয়া হয়তো মেরে ফেলতে পারে, বাট পুতিনকে আসলে মারতে যাচ্ছে কি না, কারণ এগুলো কিন্তু ফ্যাক্ট। আপনি প্রধান নেতাদেরকে হচ্ছে ধুম করে মেরে ফেললে আর আসলে আপনি প্রবলেমগুলোর আসলে মিলিটারি সলিউশন একভাবেই করা যায়, সেটা হচ্ছে পুরো দেশটাকে ধ্বংস করে ফেলা লাগবে। এটা হচ্ছে মিলিটারি সলিউশন। আর যদি আপনি একটাকে পলিটিক্যাল সলিউশন চান, তখন একটা শান্তি মানে চিরস্থায়ী একটা শান্তি বিরাজ করে। মিলিটারি সলিউশনে আপনাকে সরাসরি সবসময় মিলিটারি এমপ্লয় করে রাখা লাগবে, কারণ জনগণকে আপনি আটকে রাখতে পারবেন না, যে কোনো সময় কোনো না কোনো প্রজন্ম দাঁড়াই যাবে। কিন্তু আপনি পলিটিক্যাল সলিউশন নিলে সেটা ইজিলি সলভ করা যায়। ইউএসএ যেটা যাচ্ছে কী যাচ্ছে সেটা ওদের কথাবার্তা ঠিক ঠিকানা নেই, বাট ইসরায়েল যেটা যাচ্ছে এটা একদম ক্লিয়ার। ওরা মানুষ চাচ্ছে না, ওরা যাচ্ছে ল্যান্ড। ওরা ইসরায়েল সবাইকে, ওরা হচ্ছে ইসরায়েলরা সবাই সব হামাসকে মেরে ফেলতে যাচ্ছে, কিংবা হচ্ছে সব হামাস না, সব প্যালেস্তাইনকে মেরে ফেলতে যাচ্ছে, নট প্যালেস্তাইন, সব মুসলমানকে মেরে ফেলতে যাচ্ছে টাইপ অবস্থা। এর আগে হানিয়া নিহত হওয়ার পর এক্স বার্তায় প্রতিশোধের বার্তা দেন আয়াতুল্লাহ খামেনি। দেখেন এই বার্তাগুলো দিয়ে আসলে কিছু করে দেখাইতে হবে। এখানে মানে অলরেডি হচ্ছে ইরানকে প্রচুর মারতেছে, বাট কিছু করতে পারতেছে না, অত বেশি পাওয়ার মানে বুঝে যাচ্ছে যে ইরান বেশি কথা বলে, বাট কাজের কাজ খুবই কম। এখন ইরানেরও সাপোর্ট লাগবে অন্য যেই ইসলামিক কান্ট্রিগুলো আছে তাদের। হ্যাঁ, তেমন কিছু নাই, বাট এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পড়া লাগবে। আর ম্যাপটা অবশ্যই আমরা ম্যাপটা নিয়ে একটা ভিডিও বানাবো, ম্যাপ আঁকা শিখা লাগবে। ইন্টারন্যাশনাল আর তেমন কিছু নাই। ভেনেজুয়েলার ঐক্যবদ্ধ ডাক দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতার। আপনারা জানেন যে ভেনেজুয়েলার ঝামেলা হচ্ছে, এই পেজে তেমন কিছু নাই পড়ার মতো। এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে 11 থেকে। রবীন্দ্রনাথের সামনে 22শে শ্রাবণ আসতেছে, পড়ে নিয়েন আপনারা, আমি পড়তেছি না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এখন দেখেন অর্থ বাণিজ্য পেজে এক মাসের রিজার্ভ কমেছে 130 কোটি মার্কিন ডলার, অর্থাৎ 1.3 বিলিয়ন মার্কিন ডলার, এবং কমে দাঁড়িয়েছে 2049 কোটি ডলারে। জুলাই প্রবাসী আয় কম হচ্ছে 25%। এখানে গত মাসে প্রবাসী এসেছে 190 কোটি 90 লাখ মার্কিন ডলার। জুন এসেছিল 254 কোটি ডলার। গত 10 মাসের সর্বনিম্ন, 10 মাসের মধ্যে জুলাইয়ের সর্বনিম্ন এবং আগের মাস জুনের চেয়ে 25% কম। ব্যাংকাররা মনে করেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, সংগঠিত অস্থিরতা এবং ব্যাংক ও ইন্টারনেট সেবা বন্ধের প্রভাব পড়েছে রেমিটেন্স এবং প্রবাসী আয়ে। যাই হোক, দেখেন মানি এক্সচেঞ্জের ডলার নেই, বাইরের বিক্রি হচ্ছে 125 টাকায়, প্রতি ডলারের দাম 119 টাকায় বেড়ে দেওয়ার পর মানি এক্সচেঞ্জারগুলো প্রায় ডলার শূন্য হয়ে পড়েছে। মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ পক্ষ থেকে গত বুধবার সব মানি এক্সচেঞ্জারকে চিঠি দিয়ে ডলারের দাম 119 টাকায় বেড়ে দেওয়ার কথা জানানো হয়।
সেই তাদের আপনার সভাপতি মিস্টার জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে আমরা চিঠি দিয়েছি, আমাদের কিছু করার নেই। বিদেশ থেকে যারা আসেন তারা আমাদের কাছে ডলার বিক্রি করে থাকেন। বিদেশ থেকে মানুষ আসা কমে গেছে, ডলারের সরবরাহ কম, ফলে মানি চেঞ্জারের ডলার মিলছে না, কিন্তু বাইরের ডলার মিলছে 125 টাকা করে। যাই হোক, এই আমাদের তুফান 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 দেখেন, সবচেয়ে বেশি এখন পর্যন্ত শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, তারা 31টা মোট পদক পেয়েছে। এরপর ফ্রান্স 26টা এবং চীন হচ্ছে 21টা। কমেছে সবজির দাম, বেড়েছে চাল এবং মুরগির দাম। জ্ঞান ফিরে দেখি হাতে হ্যান্ডকাফ। 13 দিন পরে কারামুক্ত কিশোর, মুক্ত হলেও মামলা থেকে অব্যাহতি পায়নি। ছড়রাগুলিতে বুকে লেগেছে, এরপর পুলিশ তাকে সাইদ হত্যা মামলার ফাঁসিয়ে দেয়। খবর প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।